তাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। অতিথি ছিলেন তাদেরকে আগে ছেড়ে দিয়েছি। তাজুল, কাবেল ভাই, হুমায়ুন ভাই এই এলাকার সন্তান, তাদের কথা আমরা পরে শুনবো। আমার এই পর্বের পরে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার পরে তারা সবার শেষে বক্তব্য রাখবেন। আর আমি বৈচিত্র্যে বিশ্বাস করি, নতুনত্বে বিশ্বাস করি। এই ট্র্যাডিশনাল বক্তৃতার জিনিসও আগামীতে কম হবে, এটা কোনো প্রয়োজন নাই। আপনি 1.5 ঘন্টা বক্তৃতা দিবেন আর যে প্রধান অতিথি সে সবার শেষে দিবে, সিস্টেমটা উল্টো হয়ে যাবে। উনি আগে বক্তৃতা দিয়ে আপনার মনোযোগ দিয়ে শুনবেন, তারপর দরকার হলে আমি বসে থাকবো 1.5 ঘন্টা অন্যদের বক্তৃতা শুনবো। এটা এতদিন ভুল নিয়ম ছিল, এটা হয় না। কারণ আমি যা বক্তৃতা শুনে আসছি তার বক্তৃতার সময় আমার ভালো লাগতেছে না। 1.5 ঘন্টা বক্তৃতা শুনে আমার মাথা টাথা গরম হয়ে গেছে, আমার কোনো কিছু ঢুকতেছে না। তো ওই সময় কি বক্তৃতা কারটা শুনবে? এই সিস্টেম গুলো হয় অনুষ্ঠান 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। 1 ঘন্টা পর্যন্ত আমার দেশের লেভেল থাকে, আমি একজন ডাক্তার জানি। তা না হলে আমি আগে দেবো, অন্যরা পরে দেবে, সমস্যা কি? আমি বসে বসে শুনলাম, আমি তো যাই নাই, আমি অনুষ্ঠান ত্যাগ করি না। আমি আপনাদের বক্তৃতা মনোযোগ সহকারে শুনবো যে আমার কাজ শেষ, এখন আপনারা কে কি বলছেন শুনছি। আজানটা শেষ হোক। হলো যে কি ভুলে আজান দেয় নাকি? আমি প্রথম সময় এত আগে আজান দিয়ে আছে। আজানের অনেক সময় আছে, আরো অনেক বাকি, আরো আধা ঘন্টা পরে আজান। আর একটা হলো যে আমি নিজেকে ধন্য মনে করছি যে এখানে 300+ কিন্ডারগার্টেনে শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। এই কারণে আপনারা তো এখানে আসতে বাধ্য না, আপনারা শিক্ষকতা করেন। আমরা যখন একটি অনুষ্ঠান করি, কোনো জনসভা, কোনো মিটিং, সেখানে কি আমরা চাপ দিই তোর যাইতে হবে, নাহলে অসুবিধা আছে, এরকম কিছু তো বলি না। তা আপনারা যে আগ্রহ নিয়ে আসছেন, এটা আপনাদের দরদ, আন্তরিকতা, ভালোবাসার নিদর্শন। এরকম একটি কি বলে শৈত্য স্নান, এই সকালে আপনারা কষ্ট করে এখানে আসছেন, আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, মূল্য দিয়েছেন এবং আমাদের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি একজন শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব নেতা মানুষ মনে করি যে আমার কিছু কথা বলা দরকার আপনাদের উদ্দেশ্যে। কেন? এখানে অনেকে আছেন যারা হয়তো এমনিও না ডাকলেও আপনারা হয়তো আমাকে ভোট দিতেন, কিন্তু আমার সঙ্গে আপনারা অনেকে অনেক কিছু জানেন না। কারণ আমি এর আগে এমপি ছিলাম তো অনেক আগে, 30 বছর আগে। 30 বছরে অনেকে আপনারা এখানে আছেন, বেশিরভাগই যারা আছেন আমার ধারণা এই 30 বছরের পরে তারা সংযুক্ত হয়েছেন এই শিক্ষকতা পেশা। তাই আমার সম্বন্ধে কিছু কথা জানলে আপনার কথা বলতে, আপনার দায়িত্ব শুধু নিজে ভোট দেওয়া না, আশেপাশে আপনার সহকর্মী, আপনার আত্মীয়, আপনার গুণগাহী, শুভাকাঙ্ক্ষী অনেক আছে, আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার কাছে জানতে চাবে যে কি করবেন ম্যাডাম, বলেন না কারে ভোট দেওয়া উচিত। নিজের কিছু কথা সেজন্য বলা দরকার, যাতে আপনার সেই জায়গাটায় আপনার ভূমিকা নিয়ে স্পষ্ট করে দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন যে আসলে কাকে ভোট দেওয়া উচিত আপনাদের জন্য, এলাকার জন্য, মানুষের জন্য, শিক্ষকদের সমস্যা সমাধানে এবং কিন্ডারগার্টেনে উন্নয়নে কে ভূমিকা রাখতে পারবে। সেই কথাগুলো আপনি নিজে না জানলে অন্যকে বলবেন কিভাবে? তো সেজন্য আমি এটা দায়িত্ব নিই এবং আমি প্রত্যেকটি ইউনিয়নে এই কাজগুলো করার চেষ্টা করছি। আমি জানি না কতগুলো করতে পারবো। আর যেহেতু আমি একজন লেখক, সেজন্য আমার একটা স্মৃতি থাকুক। এমনি ভুলে গেল বইটা দেখলে মনে করি ও আচ্ছা আচ্ছা উনি তো ওই দিন এটা বক্তব্য দিচ্ছে, একটা স্মৃতি হিসেবে থাকুক। আমার 16টি বই আমি 2018 সাল থেকে, শেখ হাসিনা তো রাজনীতি করতে দিল না, তাই কি করবো, জেলে বসেও বই লিখছি, বাইরে বসেও বই লিখছি। এক জীবনে আমি, এটা আমার একটা আত্মজীবনী বই। জেলে 3বার ছিলাম, 3বারে জেলে লিখেছি। এখন আমি আমার কিছু জীবন বৃত্তান্ত অন্যান্য জায়গায় করি, যেখানে 100-200 আমার কিছু ভিডিও ক্লিপ আছে, আমার বায়োগ্রাফি তৈরি করা আছে। আমি কিছু কিছু জায়গায় বক্তৃতা দিয়েছি, ইমোশনাল বক্তৃতা, কিছু প্রয়োজনীয় কথাগুলো কাট করে দেখা, কিন্তু এই খোলা জায়গায় তো দেখানো যাচ্ছে না। সেজন্য আমি কতক্ষণ পেশাল পারি, যেটা আপনাদের হয়তো খুব বেশি খারাপ লাগবে না। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপর আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 81 সালে ভর্তি হয়ে 87-এ
বাংলাদেশে মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি পাশ করে ইন্টার্নি করে তখন বিসিএস পরীক্ষা চলছিল। বাবা মা বললো যে আচ্ছা বিসিএস পরীক্ষা দাও। তা আমি 10 বিসিএস পাশ করে প্রথম পোস্টিং হলো কিশোরগঞ্জ ইটনাতে, এমন জায়গা যেখানে সকাল 7টায় রওনা দিলে সন্ধ্যা 7টা-8টা আগে পৌঁছা যায় না। এবং আমার নতুন অভিজ্ঞতা হলো, আমার জন্ম ঢাকাতে আমি মানুষ হয়েছি, ওখানে বিদ্যুৎ নাই। হ্যাঁ, হাসপাতালে জেনারেটর আছে, কিছু সময়ের জন্য চলে। সেখানে আমাকে 2 বছর চাকরি করতে হয়েছে। তারপরে আমি সাবা হেলথ কমপ্লেক্সে এসে আমি একটু পলিটিক্সে জড়িয়ে গেলাম। আব্বার যারা ভক্ত ছিল, তার যারা পরিচিত জন ছিল, তারা হাসপাতালে আসে, আইসা বলে যে তোমার জন্ম হয়েছে তোমাদের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, চাকরি করার না। 2-1 যারা খুব কাছে তারা বলে যে চাকরি বাদ দাও, টাকা পয়সা লাগলে আমরা জোগাড় করে দিব, রাজনীতি করতে হবে, এটা চিন্তা করো। তো এগুলা বলতে বলতে এক সময় আমার মাথায় রাজনীতি করার ইচ্ছা জাগলো। এবং 2-1 মজার ঘটনাগুলি। তো তখন কি করব, আমি আব্বার যারা পরিচিত মাজিদুল হক ছিল, এদের সাথে আলাপ করে বললাম যে কি করা যায়। আগে মানুষ জানুক যে দেওয়ান ইদ্রিস সাহেব, যিনি 45 বছর চেয়ারম্যান ছিল 1943 থেকে 88, 79 সালে এমপি ছিল সাভারের, তার একটি যোগ্য সন্তান আছে, এটা তো জানা দরকার। তা আমি হাটে বাজারে বিভিন্ন জায়গায় কিছু লোক নিয়ে যাই, পরিচয় দিই, কথা বলি। আব্বার যারা পুরানো বন্ধু, সেইটা মাঝে মাঝে রেস্টুরেন্টে বসে চা খাই। হ্যাঁ, লোকজন যে একজন মজা কমেন্ট করে, তোরা বলে যে এইভাবে কি নমিনেশন হয়। 2-1 বলার চেষ্টা করতেছেন ওনারা দিয়ে রাজনীতি হবে না। আর একজন তীর্যক ভাষায় মানে বললো কোন একটা জায়গায় দূর থেকে আমি শুনলাম যে এই মাল চলবে না। আমি এগুলা শুনে আমি কিন্তু হতাশ হইনি। আমি আমার মতো চলছি যে কোন মাল চলবে না চলবে সময় মতো দেখা যাবে, আমার কাছে আমি করে যাই। তো এগুলো করতে করতে যখন একটু পরিচিত হলো, NSI DGF আমার নাম টাম বললো। আলটিমেটলি আমি যখন চাকরি ছাড়ি 96 সালে 1 জানুয়ারি, তখনও খালেদা জিয়ার সাথে আমার দেখা হয়নি। আমার নমিনেশন হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল। আমাদের বিসিএস যারা পাশ করে তাদের চাকরি কিন্তু রাষ্ট্রপতির নির্দেশক্রমে হয়, আবার চাকরি ছাড়লেও কিন্তু সিনিয়র সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি ফাইল করে এটা পাঠায় এবং রাষ্ট্রপতির পক্ষে একজন সিনিয়র সেক্রেটারি সেটা সাইন করে। তা আমি ওখানে রিজাইন করতে গিয়ে কি বিপদে পড়লাম। উনি বলে আমাকে বোঝে যে আপনি এখন চাকরি ছাড়বেন কেন, আপনার নমিনেশন কি কনফার্ম? না, কনফার্ম না। এই চাকরিটা ছেড়ে দিবেন? আমি ওই সমস্যা নাই, যদি আপনি না পান। আমি আচ্ছা না পেলে, এবার না পেলে সামনে পাবো, সমস্যা নেই, আমার কাজটা করে দেন। উনি কাজ করে না, ফাইল ফালে রাখছে। এটা অনেক তদবির করে টাকা পয়সা দিয়ে চাকরি ছাড়তে হয়েছে। আপনাদের খালি জানাইলাম এই ঘটনা। সেই 96-এ চাকরি ছাড়তে গিয়ে আমার টাকা দিতে হয়েছে, নাহলে তো আমার ফাইল সাইন করে না, সামনে আমার ইলেকশন। যাই হোক, সেই চাকরিটাকে ছেড়ে অবশেষে দলের কাছে মনোনয়ন চাইলাম, মনোনয়ন দিল, জনগণ ভোটও দিল। তারপর এরপরে আবার মনোনয়ন চাইলাম 2000-কে, জনগণ আবার ভোট দিল। পরপর 2বার এমপি হলাম। কম বেশি কাজ করার চেষ্টা করেছি। প্রথমবার যখন এমপি হলাম তখন আমার বয়স 34 বছর। আবার 30 বছর পরে আপনাদের সামনে এসেছি ইলেকশনে ক্যাম্পেইন করতে, ভোট চাইতে। তারপর 2018 আমি নমিনেশন পেলাম। 2014 সালে বিএনপি যায় নাই, যখন 153টা সিট আওয়ামী লীগে এমনি পাশ করে গেল, বিএনপি ইলেকশন বর্জন করলো। 2018-তে রাতে ভোট দিনে হলো, সে নির্বাচনও কি কষ্ট করে করলাম সেই কথা বলতে চাই না। 2018 সালে আমি ইলেকশন করলাম, 24 সালে বিএনপি যায় নাই। এবার আমার 5মবারের মতো আমি ধানের শীষের টিকিট পেলাম। আর আওয়ামী লীগের সময় আমার ভাগ্য খুব একটা ভালো ছিল না। আমার 53টি মামলা নিয়ে এখনো আমি ঝুলে আছি। আরো অনেক মামলা এগুলা কোর্টে খারিজ হয়েছে। আমাকে মাত্র 3বার জেলে যেতে হয়েছে। আর জেলে আবার বেশি দিন থাকতে হয়নি। বেশি দিন কেন বললাম না, 2 মাস 3 মাস 6 মাস। মিথ্যা মামলায় কতদিন আটকে রাখবে? হাইকোর্ট থেকে আমাদের বেল দিয়ে দেয়।
তো এই অভিজ্ঞতা ভালো হয়েছে, নাহলে আমি জেলের বই লিখতাম কেমনি? জেলে না গেলে তো জেলের বই লিখতে পারতাম না। এই যে জেলখানা ভিতরে ভিতরে 3বারে জেলের কাহিনী আছে। তারপর আমার জেল আমার ঘর, এটা প্রথমবার জেলের অভিজ্ঞতা। হয় কি প্রথমবারের অভিজ্ঞতা ইম্পর্টেন্ট। এটা পড়লে আপনারা দেখবেন যে আমার ফ্যামিলিকে নিয়ে কি ভাবছি, আমার একা একা কি। হ্যাঁ, নিজে অনেক কষ্ট আছে, বাথরুমে গিয়ে কান্নাকাটি কিনে মানুষের সামনে আমি দিয়ে বাধা কি হয়েছে, তো টাকা লাগবে, যে নেই টাকা নেই। জেলে আমার যেহেতু একটু ভিআইপি পায়, সাবেক এমপিদের একটু গুরুত্বপূর্ণ। ভিআইপি মানে কি জানেন? ওখানে একটা খাট আছে, ওখানে আলাদা বাথরুম ইউজ করার জায়গা আছে, মশারি আছে, বিদ্যুৎ আছে, এইটা। আর ভিআইপি ছাড়া হলো ফ্লোরিং। কারণ এখানে এইটুক জায়গার মধ্যে বেশি না 300 লোককে ঘুমাইতে হবে। বাথরুম আছে 3টা। সকালবেলা 20 জন লাইজন, মানে মাইপিট প্রতিদিনই মাইপিট হচ্ছে এই বাথরুমে যাওয়া নিয়ে, সকাল থেকে সন্ধ্যা। তাই আমরা যেহেতু এমপি ছিলাম, তারপরে জেলে যেতে হয়েছে, আমাদের কিছু সুবিধা আমরা পেয়েছি। তো এইসব করতে গিয়ে আমি 93-তে পড়লেন বিএনপির সভাপতি। 2011 সালে আমি আশিরা থানা বিএনপি সভাপতি, এবং 2016 থেকে 6 বছর আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম। এখনো আমি সহ পরিবার কল্যাণ সম্পাদক বিএনপি এই দায়িত্বে আছি। এবং আমরা পারিবারিকভাবে জিরাবতে এই সিকুন্ডিয়াতে আমার মার নামে একটি সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা আশিরা ইউনিয়নের সিকুন্ডিয়া গ্রামে, আমরা 93-তে 1 বিঘা জমি দিয়েছিলাম। ওইটা তখন স্বল্প মেয়াদী স্কুল ছিল, পরে এখন এটি সরকারি হয়েছে। 96 এমপি অপর গ্রামবাসী ধরলো, যেটি এখানে জিরাপথে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে, যেটা প্রাইমারি স্কুল 30 সালে, হাই স্কুল 61 সালে, এটা কলেজ করতে হবে। সে কলেজ করলাম। তারপরে এটা এখন এমপিওভুক্ত কলেজ, যেখানে 500 স্টুডেন্ট পড়াশোনা করে, জিরাবদা দিস কলেজ। তারপরে 2003 সালে আব্বার নামে একটি ল কলেজ করলাম পৌরসভাতে, দাওয়াই দিস ল কলেজ। এখানে অনেক 1000-এর বেশি ছাত্র পাশ করে ল পাশ করেছে। এবং 2006 সালে লিয়াপইনে নিশ্চিন্তপুরে দাওয়াই দিস উচ্চ বিদ্যালয়, এমপিভুক্ত প্রতিষ্ঠান, একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, একটি কলেজ, ল কলেজ। আমি মনে করি আমার এক জীবনে অনেক, যে একটি ব্যক্তি পারিবারিকভাবে এবং সবই আব্বার নামে আমি করেছি, একটা মার নামে। আমি নিজেকে অন্তত সন্তুষ্ট মনে করি যে আমি মানুষের জন্য, এলাকাবাসীর জন্য এইসব প্রতিষ্ঠান করেছি। তারপর এই যে ঈদগাহ মাঠে, মসজিদে আব্বার নামে, দাদির নামে একটা মাদ্রাসা আছে, একটা পোস্ট অফিস আমাদের জমিতে করা, যেটা বোধহয় যে স্কুলে আমরা জমি দিয়েছি 6 বিঘা, কলেজে দিয়েছি 12 বিঘা। কিন্তু এই জমিগুলো প্রত্যেক সূত্রে পেয়েছি, তো আমার দিতে সমস্যা হয়নি, একটু কষ্টও হয়নি। বাবার জমি আমি দিছি, কি কষ্ট বলে, নিজে তো কামাই করিনি। এগুলা করে করে এবার একটা কঠিন সময় দেখেন, 36 দিনের আন্দোলনে আমাদের শিক্ষা কি জানেন? এই যে ছাত্র শ্রমিক জনতা 1400 শহীদ হলেন, যে ছাত্রটা ডাক্তার হতে পারত, ইঞ্জিনিয়ার হতে পারত, শিক্ষক হতে পারত, আমলা হতে পারত, ডিসি এসপি হতে পারত, তাদের হইতে দেওয়া হইল না। হেলিকপ্টার থেকেও গুলি করা হইল। এবং 24,000, 1 হাত নাই, 2 হাত নাই, 1 পা নাই, 2 পা নাই, অনেকে পঙ্গু, অসুস্থ, এখনো স্বাভাবিক কাজকর্ম যেতে পারে নাই। এই যে গণতন্ত্রকে ফিরিয়ে দিয়ে গেল। এখন এই গণতন্ত্রকে যদি আমরা মিসইউজ করে সে আগের মতো দেশ চলে, তাহলে এরা জীবন দিল কেন? 71 সালেও 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে। আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, এটাকে আসলে সত্যিকারের স্বাধীনতা? সেই স্বাধীনতা আমরা লক্ষ্য করতে পারি নাই। কারা পারে নাই? রাজনীতির ভাগ্যে সুন্দর করে নেতৃত্ব দিতে পারে নাই। এখন এই সময় এসেও যদি আমরা দেশটাকে নতুন করে গড়তে না পারি, এই কিছুদিন পর পর মানুষের জীবন যাবে, রক্ত দিবে, আর এক একটি দল ক্ষমতা আসবে, তারা ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না। এটা মানে কি? এই দেশ কবে সভ্য হবে? এই দেশে কবে সম্মান নিয়ে মানুষ বাঁচবে? সবারই একটা সম্মান আছে। আপনি চাকরি করেন, আপনার সম্মান কম থাকতে পারে, কিন্তু সেই সম্মান নিয়ে আপনি চলতে পারছেন না। আপনাকে কে গুরুত্ব দিচ্ছে না, সেটা নিয়ে আপনার অনেক প্রশ্ন আছে। আমরা চাই সবাইকে নিয়ে দেশটা সুন্দর করে করতে। আর আমাদের মেইন সমস্যা কি জানেন? আমার নিজের ক্ষমতাটাকে এত বড় মনে করি, এমপি মনে করি, ওরে বাবা,
এরা তো মানুষই না, এদের সাথে আমি তখন কথা বলতে যাব কেন? কিন্তু আমরা যেন ভুলে না যাই যে যে যেরকম করবে তার জন্য সেরকম বিচার আর কেউ না হোক আল্লাহর তরফ থেকে অপেক্ষা করছে। আমরা যেন বুঝে শুনে চলার চেষ্টা করি। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি পরে রাষ্ট্রপতি হয়েছেন। তার একটা গল্প বলবো যে নেতৃত্ব কাহাকে বলে। নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, নেতৃত্ব মানে সেবা, টেক কেয়ার, আপনার পাশে থাকা, আপনার সাথে থাকা, আপনার বিপদে আপনার পাশে দাঁড়ানো, যে আমি আপনার সাথে আছি, কোনো সমস্যা নাই। উনি একটা আন্দোলন করলেন। ওই সময় 65% ভোটার জনসংখ্যা হলো কালো, কিন্তু কালোরা নির্বাচনে ভোট দিতে পারে না, কোথাও চাকরি করতে পারে না, সাদারা দেশ শাসন করে। এইটা নিয়ে ভদ্রলোক আন্দোলন করলেন 60 দশকে। আন্দোলন যখন তুমুল, 62 সালে তাকে গ্রেফতার করা হলো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা হিসেবে, এবং জোর করে বাংলাদেশে যেরকম শেখ হাসিনা জোর করে রায় দিয়ে দেয় আমাদের নেত্রীকে 5 বছর পরে 5 বছর, 10 বছর দিয়ে 2 বছর যে জেলে তাকে একা রেখেছে, আমরা সেই জেলেও আমরা ছিলাম। আজকে যে সে মারা গেলেন 30 তারিখে, উনি যদি চিকিৎসাটা করতে পারতেন হয়তো আরও কিছুদিন হায়াত তার থাকতো, কিন্তু সেই সুযোগ উনি পাননি। উনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। বিদেশে যাবজ্জীবন মানে যতদিন জীবিত থাকবেন ততদিনই আপনাকে জেলে থাকতে হবে। সারা পৃথিবীর থেকে ধিক্কার উঠলো, অনেক রকম লেখালেখি চাপ প্রয়োগের ফলে 90 সালে প্রথম দিকে 27.5 বছর জেল খেটে ভদ্রলোক বের হলেন। ভদ্রলোকের জন্ম সম্ভবত 1918 সালে, উনি 95 বছর বেঁচে ছিলেন। বের হলেন এবং তার সব দাবি মেনে নিল। অনেকগুলো দাবি মনে নেই, 2টা দাবির কথা মনে আছে। প্রথম ছিল যে কালোরা ভোট দিতে পারবে এবং যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে, ইন্টারভিউ হবে, সে যদি যোগ্য হয় সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না, চাকরি পাবে। আরও কিছু দাবি দেওয়া ছিল। এবং সংবিধান সংশোধন করে 94-এ নির্বাচনে ডেট হলো, উনি মুক্তি পেলেন 90 সালে। এই মাঝখানে অন্তর্বর্তী সরকার দেশ চালিয়েছেন এবং 93 উনি নোবেল পুরস্কার পেলেন। আপনারা নোবেল পুরস্কার সময় জানেন যে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক, গুরুত্বের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, টাকার দিক দিয়ে এক একটি পুরস্কারে মূল্যবান 13.5 কোটি টাকা। এক একটি পুরস্কার 6টা ক্যাটাগরিতে পুরস্কার দেয়। এখন উনি 94-এ ইলেকশন করলেন। ইলেকশনে যেহেতু ভোটার 65% কালো, সবাই তাদের জন্য সে কষ্ট করেছে, বিপুল ভোটে বিজয়ী হলেন। আমার গল্পটা এখান থেকেই শুরু। উনি একটা নিয়ম করলেন, পাশ করিয়ে নিলেন সংসদের কাছ থেকে, যে উনি 4 জন সিকিউরিটি নিয়ে উনি যে কোনো জায়গায় ভিজিট করতে পারবেন। উনি দেশের প্রত্যন্ত অঞ্চলে যায়, শহরে যায়, অলিতে গলিতে যায়, খোঁজ খবর নেয়। আগে আমাদের খলিফারা যেরকম করতেন, রাতে অন্ধকারে মানুষের কষ্টের খবর নিতেন, উনিও সেটা শুরু করলেন। তো একদিন দুপুরবেলা 12:30 একটা হবে, উনি একটা মেইন রাস্তার পাশে একটা গলিতে একটা খাবারের রেস্টুরেন্টে ঢুকলেন। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার নির্বাচিত প্রেসিডেন্ট, তার সাথে 4 জন সিকিউরিটি। তো ম্যানেজার চিনতে পারছে, সালাম দিল, বলে তোমার মালিক কোথায়? তার মালিক স্যার সন্ধ্যার পরে আসে, বিকালে আসে। ঠিক আছে, তোমার রেস্টুরেন্ট কেমন চলছে, তুমি থাকো কোথায়, এখানে কি কি আইটেম পাওয়া যায়, এগুলা কথা বলতে বলতে উনি টেবিলে বসে খাবারে অর্ডার দিলেন যে ঠিক আছে আমি দুপুরে খাবার খাবো, তোমাদের মেনু নিয়ে আসো। কাগজে মেনু থেকে অর্ডার দিলেন। অর্ডার দেওয়ার পরে ওনার দূরে চোখ পড়ে দেখলো 3-4টা টেবিলের পরে একটা ভদ্রলোক চা খাচ্ছেন। সে তার সিকিউরিটি লোককে বলল, চল ওই লোকটাকে ডেকে আনো, আমার সামনেতে বলো আমার সাথে তাকে লাঞ্চ খেতে অনুরোধ করো। তো 2 জন সিকিউরিটি লোক গিয়ে তাকে বললো যে আপনি ওনাকে চিনেন? উনি তাকে চিনতে পারলেন যে হ্যাঁ চিনি, স্যার আপনাকে ডাকে ওই টেবিলে যেতে বলেছেন। তিনি এসে তার সামনে বসলেন, মাথা নিচু করে ভদ্রলোক বসে আছেন। নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকা, বলছেন আপনি কেমন আছেন?
সে মাথা নিচু করে বলছে ভালো আছে, কিছু মনে করেন না, আপনি যাও এখন দুপুর আমার সাথে একটু দুপুরে খাবার খান। উনি কোনো উত্তর দিলেন না। ওনার জন্য খাবার অর্ডার দেওয়া হলো, খাবার আসলো কিছুক্ষণের মধ্যে, সবাই খেতে উদ্যোগ নিয়েছে, কাঁটা চামচ দিয়ে সবাই খাওয়া টাওয়া শুরু করছে। উনি কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করছেন, কিছু খাচ্ছেন না। নেলসন ম্যান্ডেলা বলে আপনি কিছু খান, উনি খাচ্ছেন না। তা সিকিউরিটি লোক বললো স্যার ওনার শরীর মনে হয় ভালো না, ওনাকে আমরা বাসায় দিয়ে আসি, উনি হয়তো খেতে পারবেন না। নেলসন ম্যান্ডেলা বললো আচ্ছা ঠিক আছে, আপনি যদি খেতে না চান তো ঠিক আছে, আপনাকে বাসায় দিয়ে আসি। না, সে বললো স্যার আমার বাসায় দিতে হবে না, আমার বাসা ওই কাছে 2-3 মিনিট হেঁটে যেতে লাগবে, আমি একা যেতে পারবো। না আপনার শরীর ভালো না, আপনার সিকিউরিটি লোক দিয়ে আসুন। নেলসন ম্যান্ডেলা 2জন সিকিউরিটি লোককে দিয়ে নতুন একটা খাবার প্যাকেট করে তার বাসায় পাঠিয়ে দিলেন, তার গাড়িতে করে। সে গাড়িতে উঠতে চায় না, বলে যে না ওঠেন। নিয়ে দিয়ে আসলো, তার বাসায় হইচই পড়ে গেলো। কারণ রাষ্ট্রীয় যারা নিরাপত্তার কাজে থাকে তাদের চেহারাটা দেখলে, ফিগার টিকে দেখলে কখনো কখনো বোঝা যায় যে দে আর সামথিং। তার ওয়াইফ সন্তানরা দৌড়ে আসলো, পরিজনা কোনো সমস্যা নাই, তাকে আমরা শুধু পৌঁছে দিয়ে গেলাম, তাকে আমরা ধরতে আসি নাই, অন্য কিছু করতেও আসি নাই। তারপর নেলসন ম্যান্ডেলা ওই 2জন ফেরত আসলেন। নেলসন ম্যান্ডেলা তখনও খাবার খাননি, বসে আছেন। তো ওনারা খাবার যখন শুরু করবে তখন নেলসন ম্যান্ডেলা বলছে যে শুনেন, ওনাকে নিয়ে একটা গল্প আছে, সেটা আপনারা শুনেন। আমি যখন রাবিন দ্বীপ, এটা খুব খারাপ একটা দ্বীপ, দ্বীপের মধ্যে, সেখানে তাকে যখন নেওয়া হয়েছিল শেষের দিকে, ওইটা মানে একটা কঠিন নির্যাতন জায়গা ওই জেলটা। তো ওইখানে উনি আমার সুপারভাইজার ছিলেন। সুপারভাইজার খুবই গুরুত্বপূর্ণ, যারা জেল খেটেছে তারা জানে যে বিশাল ক্ষমতা। আমরা তো আসামি কিংবা কয়েদি হিসাবে কেউ থাকি। আসামি হলো যে কোনো মামলায় আমি গ্রেপ্তার হয়েছি, আমার কোনো রায় হয় নাই, তাকে আসামি বলে। কয়েদি হলো যে কোনো মামলা যদি কনভিকশন হয়, যে আমার 5 বছর জেল, তখন তখন তাদেরকে কয়েদি বলে। তখন সে অতি উৎসাহী হয়ে মাঝে মাঝেই ওই যে 2টা জায়গায় মাটির মধ্যে 2টা পিলার গাড়া আছে নির্যাতনের জন্য, 2 হাত 2 পা পিলারে বেঁধে খালি গায়ে আমাকে ইচ্ছা মতো প্রচণ্ড রোদের মধ্যে পিটাতেন। এটা যখন আমি সহ্য করতে পারতাম না, তখন মাঝে মাঝে আমি পানি পানি করে চিৎকার করেছি, তাদের কাছে পানি চাইছি। এই সুপারভাইজার, এই ভদ্রলোক 2-1 দিন এমন খারাপ ব্যবহার করেছেন, তার অ্যাসিস্ট্যান্টে বলে দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন যে তার মুখে পেশাব করে দাও, এবং 2-1 দিন তাই করেছে তারা। আজকে যখন আমি রাষ্ট্রপতি, উনি আমার সামনে বসে ভাবছেন যে আমি তাকে কি অপমানটাই না করেছি, নির্যাতনটা করেছি। ইচ্ছা করলে আমি তার অনেক ক্ষতি করতে পারি, তাকে বিপদে ফেলতে পারি, কিন্তু আমি কিছুই মনে রাখি নাই। কারণ এটা বিচার আল্লাহ করুক, সৃষ্টিকর্তা করুক, আমার দরকার নাই। এটা নিয়ে, এই ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। দেখেন, একজন রাষ্ট্রপতি অতীতের সব কিছু ভুলে গেছে। আমরা কিসে একজন এমপি, একজন নেতা, আমরা কোনো কিছু বলতে চাই না। কে কি করছে না করছে, ক্ষমতায় গিয়ে আমি খালি পুরানো এটা হিসাব করি, ওই সময় তুই আমার কষ্ট দিছিলি, ওই সময় তুই ওইটা করছিলি, ওই সময় তুই ওই কথা কইছিলি, এগুলা নিয়ে মাথা মারে। যে ওইসব নিয়ে মাথা মারবে সে তো কাজ করতে পারবে না। তাকে কাজ করতে হলে, মানুষের সেবা করতে হলে তাকে অনেক কিছু করতে হবে। ওইসব ছোটোখাটো জিনিস তো মনে রাখা যাবে না। আমার বাবা মরহুম দেওয়ান ইদ্রিস, উনি 45 বছর চেয়ারম্যান ছিলেন। 80 সালে একটা ঘটনা বলি, সেটা হলো যে আমি ছুটিতে ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বাসায় এসেছি। দেখি আব্বা ওই পুরানো বন্ধু বান্ধব আসতে, এদেরকে ডেকে, আমরা 3 ভাই 3 বোন, আমার উপরে শুধু বোন ওই মিনি আপা, যা বিয়ে হয়েছিল হুমায়ুন ভাইয়ের সাথে। তো সবাইকে আমাকে পায়ে ধরে সালাম করায়।
তো এরকম কয়েকবার হওয়ার পরে আমি মাকে বললাম যে মা, আমরা তো এতদিন জানি যে সালাম করতে হয় ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হলো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফু ফুফা, মামা মামি, খালা খালু, এরা। তো এই সবাইকে এইভাবে সালাম করলে সালামের গুরুত্ব তো থাকতেছে না। তো মা বললো যে কী করবো? আমি তো আব্বাকে বলো যে আমার এটা আপত্তি আছে। আব্বা অনেক রাশভারী লোক, আমরা তাকে অনেক ভয় পাইতাম, হ্যাঁ, জমের মতো ভয় পাইতাম। কারণ আমার মনে আছে আমি আমার একটা ভুলের জন্য লাস্ট মাইক এসে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এবং সেই মাইক দেখছে বেশি লোক না, ধরেন 50-60 জন লোক দেখছে আমার পিটাইতেছে। আজানটা শেষ হোক, আরো অনেক মসজিদে আজান চলতে থাকবে, এটা করলে তো তাহলে 5 মিনিট বিরতি দিতে হবে। আমি মনে কথায় অল্প অল্প মাইক একটু দূরে রেখে হালকা হালকা করে যেন আপনারা শুনতে পারেন সেই বুদ্ধি করে এই কথাগুলো বলি। আম্মাকে বলার পর আম্মা আব্বাকে বললেন, আব্বা বললো বাবুকে ঠিক আছে, বাবুর সালাম করতে হবে না, বাবু আমার ডাক নাম, কিন্তু অন্যদের সালাম করতে হবে। তারপর আর একটা জায়গায় আমাকে ডেকে পাঠাচ্ছে, বাবুরে ডাক। তা আমারে ডাকলে আমি কখনো বাথরুমে পলায় থাকি, আর বাথরুমে গিয়ে কেউ যদি 10-15 মিনিটে না আসে তাহলে তার ডাকার সুযোগ নেই, আমি তো সালাম করবো শেষ। কখনো কখনো ওয়ার্ল্ড কাপের পাশে পাশে চলে ওদিক দিয়ে পালায় চলে যায়, আমাকে আর পায় না। তো এরকম করতে করতে 10-15 দিন পরে একদিন শুক্রবার নামাজের পরে আমরা সব ভাই বা আব্বার একটা হ্যাবিট ছিল বাসায় থাকলে দুপুরে খাবার সবাইকে নিয়ে একসাথে খেতেন। আমার 3 ভাই 3 বোন মা দুপুরে খেতে বসছি, তখন আব্বা বলছেন যে দেখো তোমাদের কেন সালাম করে এটা তোমার জানো না, জীবনে বড় হইতে হইলে শুধু বাবা মা শিক্ষকের সালামই যথেষ্ট না, অনেক মানুষের অনেক সালাম দরকার। তুমি এই লেভেলে বড় হবা, তোমাকে হাজার হাজার লক্ষ 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 মানুষ সম্মান করবে, সালাম দিবে, ভালোবাসবে। এটা এমনি এমনি হবে না, শুধু নিজের যোগ্যতা হয় না, মানুষের দোয়াও লাগে। তখন ছোটবেলা এগুলো বুঝে নাই, কিন্তু ততক্ষণে যা হওয়ার তো হয়ে গেছে। তো সেই কথাটা আমি বলি যে আসলে মানুষের ভালোবাসা, মানুষের সম্মান পাইতে হইলে ব্যতিক্রমী কিছু নেতা হইতে হবে, যে সম্মানটা হৃদয়ে ধারণ করে, যে সম্মানটা পদের সাথে সম্পর্ক না। আমি এমপি এর জন্য সালাম দেয়, এই সম্মান দরকার নেই। যে সম্মান মৃত্যু আগ পর্যন্ত থাকে সেই সম্মান আমি চাই, সেই সম্মানকে আমি গুরুত্ব দিতে চাই, সেই সম্মানের জন্য আমি কাজ করতে চাই। ছোটবেলায় মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ, এখন বড়বেলায় এই বেলায় এটা মনে করি না। আমি অনেক অমানুষকে দেখেছি বিএ এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস করার পরও তার কোনো বিবেক নাই। মনে হয় যে এরা এখান থেকে পাস করছে, ঢাকা ইউনিভার্সিটি পাস করে ও হাবভাব কি, ওইগুলা করতেছে, এই কাজ করতেছে, এই ভাষণ দিল, এই বক্তৃতা দিল, এই বিহেভ করলো। আব্দুল্লাহ কাফি একজন পুলিশ কর্মকর্তা, এডিশনাল এসপি, 5 তারিখে বাইপালে তার নেতৃত্বে যেগুলো মিছিল টিছিল আসছিল, সেইরকম একটি মিছিলে 6 জনকে গুলি করে হত্যা করে, সবগুলো ছাত্র ছিল। সেই লাশ গোপন করার জন্য সে সন্ধ্যা পরে সেই লাশগুলা সিদ্ধান্ত নিল যে এটা গুম করার জন্য লাশগুলা পুড়ে ফেলতে হবে। মুসলমানের লাশ আপনি পুড়ে ফেলতেছেন। পুলিশ পাহারায় একটা ভ্যান গাড়িতে শোয়ায় পেট্রোল ঢেলে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, ট্রাস্ট মি, বিশ্বাস করেন, যখন পুড়াচ্ছে তখন একটা ছাত্র জীবিত আছে। আপনি একজন মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করছেন, আপনার কি পদ লাগবে, কি পদের জন্য আপনি এই কাজটা করলেন? আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? মুসলমানের লাশ কি পোড়ানো যায় নাকি? এই যে বললাম, এইসব অমানুষদের যে দেশে মানুষের সমাজে কোনো কাজে আসবে না। ভূপেন হাজারিকার একটা জনপ্রিয় বহুল প্রচারিত গান আছে, গানটা উনি সুর দিয়েছেন, উনি গেয়েছেন, মানুষ মানুষের জন্য
জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? গানের লাস্ট কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? এটা কিন্তু এই শিক্ষিত অমানুষদের নিয়ে বলা হয়েছে। গানটা আপনি আজকে মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা বলার পরে আপনি প্রত্যেকটা লাইন বুঝতে পারবেন, আপনার একদম হৃদয়ে ধারণ করবেন। এটা একটা চমৎকার, অনেক গানে অনেক মূল্যবান কথা বলা আছে, যেটা আমরা একসময় বুঝি না, কিন্তু একসময় বুঝি। যেমন রবীন্দ্রনাথের সেই 13-14টা উপন্যাস আপনি 20 বছর আগে পড়লে বুঝবেন না, কিন্তু এখন পড়লে মনে হবে যে এর চেয়ে ভালো উপন্যাস পৃথিবীতে কেউ লিখতে পারবে না, আমি শিওর। আমি শেষ একটি গল্প বলে আজকে এই পর্ব শেষ করব। তার আগে বলি কি, আমার একটা অন্যতম গুণ যারা আমার সাথে কাজ করে, যখন যেখানে যাই না সেখানে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি। আমি এখানে 5 মিনিট আছি, 5 মিনিট এমন আন্তরিকতার সাথে কথা বলবো, মনে হয় যে না উনি 1 ঘন্টা সময় দিচ্ছে। এনাফ। আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনবো। ওই যে নাজবা ম্যাডাম বলছে না ব্যক্তিত্বের কথা, ব্যক্তিত্ব হলো যে আপনার কথা শুনতে হবে, যে প্রতিশ্রুতি দিবেন সেটা মানতে হবে, আপনার অহংকার দামাক দেখানো যাবে না, বিনয়ী হতে হবে, তাকে ফলো আপ করতে হবে এবং তার ব্যাপারে 100% কোয়ালিটি টাইম দিতে হবে। তা আমি এটা দেওয়ার চেষ্টা করি। এবং মানুষ যখন আসে, মানুষ আসে তো আশা নিয়ে। তা আমি কেমন নেতা, আমি একটা ডাক্তারের চাকরি ছেড়ে আমি রাজনীতি করতে এসেছি। আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল, এমপি ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। হুমায়ুন ভাই দেখেন 84 থেকে 2011, 27, 16, 11, 27 বছর হচ্ছে পরপর 5 বার চেয়ারম্যান ছিল। আমার ছোট ভাই 2 বার চেয়ারম্যান ছিল, একবার ভাইস চেয়ারম্যান ছিল, এখনও রাজনীতি করে। তো আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমরা ভালো ব্যবহার করবো না, আমরা রাজনীতি করবো না, মানুষের সেবা করবো না, তো কে করবে? আমাদের থেকে ভালো তো কেউ জানে না। কারণ আমার জন্ম হয়ে দেখতেছি বাবা রাজনীতি করে। আমার 61 সালে জন্ম ঢাকাতে, তখন আমার ঢাকাতেই থাকি। তো আমরা এত কিছু দেখার পরে, লেখাপড়া শেখার পরে মানুষের সেবা যদি আমরা সঠিকভাবে যোগ্যতা ভিত্তিতে মন দিয়ে সেবা না করতে পারি, তাহলে কেউ পারবে না। তো অনেকে তো অন্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। আমরা তো টাকা পয়সার জন্য রাজনীতি করি না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য রাজনীতি করি। তো সেজন্য